যদি আমরা তিলোত্তমাকে ভুলে যাই তাহলে আগামী দিন কিন্তু আমাদের জন্য আর কেউ কথা বলবে না। তিনটে নামই কিন্তু পরিচিত আমাদের কাছে। প্রথম হচ্ছে আরজি করে তিলোত্তমা। কেউ ভুলে গিয়েছি নাকি? যদি আমরা ভুলে যাই আমাদের মতো অপরাধী আর দ্বিতীয় কেউ থাকবে না। কারণ আরজি করে তিলোত্তমাকে খুন করেছে কেন, তাকে খুন করা হলো কেন, এটা আগে আমাদেরকে জানতে হবে। তাকে খুন করেছে বা তাকে খুন করা হলো এই জন্যই ওই মহিলা ডাক্তারটি আপনার আমার জন্য আওয়াজ তুলত। ওই মহিলা ডাক্তার কি প্রতিবাদ করেছিল? আরজি কর হসপিটালে মর্গেতে যে মহিলাগুলো, মৃত মহিলাগুলো থাকতো, অনেক মহিলার সাথে ওই সন্দীপ ঘোষেদের নেতৃত্বে নোংরামি হতো। নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। আপনার আমার বাড়ির মেয়েরা যারা মারা গিয়েছে মর্গে থাকতো, লাশ নিয়ে আসার পূর্বে ওদের সাথে এই নোংরামি করতো কারা? এই সন্দীপ ঘোষেদের নেতৃত্বে। তাদের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করেছিল, সেই জন্যই মেয়েটিকে খুন হতে হলো। কেন প্রতিবাদ করেছিল? ওটি রুমের মধ্যে মৎসব করত এরা, এই মৎসবের বিরুদ্ধে কথা বলেছিল। ডুপ্লিকেট ঔষধ আসতো, তার বিরুদ্ধে কথা বলেছিল। সেই জন্য আপনার আমার জন্যই, আপনার আমার হয়ে প্রতিবাদ করার জন্যই তিলোত্তমাকে ওরা খুন করে দিল। তাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আমাদের ভুললে চলবে না যে তিলোত্তমাকে যারা খুন করেছে আর যারা তিলোত্তমাকে বিচার দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যখন খুন হয়েছিল পুলিশের তৎপরতা, কলকাতা পুলিশের সিপি স্যারের নেতৃত্বে আমরা দেখেছিলাম এভিডেন্সকে তারা ডিস্ট্রয় করতে চেয়েছিল। এখানে আইনের বিশেষজ্ঞ আছেন, বিশ্বজিৎ দাও আইন নিয়ে পড়াশোনা করেছেন। আপনারা বা এখানে যদি কেউ থেকে থাকে, কোনো কেসকে প্রুভ করতে গেলে যে মূল বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে এভিডেন্স। সেই এভিডেন্সকেই ধ্বংস করার চেষ্টা করেছিল। তৃণমূল তৎপরতা দেখিয়েছিল। তার পরবর্তীতে মামলা হলো, মামলা হয়ে সিবিআইয়ের হাতে মামলা উঠল। অনেকে হয়তো ভাবলেন এবার হয়তো তিলোত্তমা বিচার পাবে, কিন্তু আমরা কি দেখলাম? বিচার পাওয়া তো দূরের কথা, তিলোত্তমা পরিবার আছেও বিচার পায়নি বলে তারা চিৎকার করছে। কারণটা কি? বিজেপি আর তৃণমূল যে আলাদা নয়, বারবার আমরা বলে এসেছি, বারবার প্রমাণ আপনারা পেয়েছেন। তার একটা প্রমাণ আমি তিলোত্তমাকে দিয়ে আপনাদের দেখিয়ে দিতে চাই। আমরা কি দেখলাম? সিবিআই কেসটা সিবিআইয়ের হাতে গেল। কে খুন করেছে, কি করেছে, এইটা আমরা ভাবছিলাম অনেকেই। এইবার কিছু একটা সুরাহা হবে, এইবার খুনিরা ছাড় পাবে না। কারণ তিলোত্তমাকে নিয়ে শুধু রাজারহাট নয়, শুধু কলকাতা নয়, পশ্চিমবাংলার অলিতে গলিতে, সেই ফুরফুরা শরীফের জমিন থেকে হোক আর ঠাকুরনগর বনগা থেকে হোক, সমস্ত জায়গায় জাস্টিস ফর তিলোত্তমা আওয়াজ উঠেছিল। তারপরে পরে সিবিআইয়ের হাতে মামলা গেল। হয়তো অনেকে ভেবেছিল এবার এত আওয়াজ যখন উঠেছে এর একটা সুরাহা হবে, যারা দোষী শাস্তি পাবে। কিন্তু আমরা দেখলাম সিবিআই যথাসময়ে চার্জশিট জমা দিল না, ফলে আইনের মার প্যাচে সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল। শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, আমরা দেখলাম সিবিআই যখন চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিটে উল্লেখ করছে ওই দিনকে রাত্রে ওই করিডোরে প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছে, এটা স্বীকার করে নিল। কিন্তু ওই 54-55 জনকে একবারের জন্য ডেকে জিজ্ঞাসাবাদ করার সময় সিবিআইয়ের হলো না কেন? প্রশ্ন থেকে যাচ্ছে। হয়তো সিবিআই তাদেরকে চিনতে পারছে না। বাইরের মাইকগুলো চালিয়ে দিয়েছ, সাউন্ড একটু কম লাগছে কেন গো? চুয়ান্ন থেকে 55 জন ওই দিন রাত্রে ওই করিডোরে যাতায়াত করেছে, ওগুলো নাকি সিবিআই চিনতে পারছে না। হতে পারে দিল্লির সিবিআই, অমিত শাহর সিবিআই, নরেন্দ্র দামোদর দাস মোদির সিবিআই, নয়া ভারতের বিজেপির সিবিআই সবাইকে চিনতে পারছে না, হতে পারে। কিন্তু ওই 54-55 জনের যদি ছবিটা পাবলিক ডোমিনে দিত, পাবলিক করে দিত, সিবিআইয়ের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিবিআইয়ের ওয়েবসাইটে যদি আপলোড করত এবং মিডিয়াকে ডেকে যদি বলতো যে এই 54-55 জন কারা আছে আপনারা একটু চিহ্নিত করে দিন,
বা সিবিআইয়ের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যে উল্লেখ করে দিলে যদি আপনারা একে কাউকে চিনতে পারেন তাহলে আমাদেরকে জানান এর অ্যাড্রেস নাম কি, তাহলে ধরা যেত। কিন্তু ও কাজ করলো না, কারণ যদি সিবিআই ওটা পাবলিক ডোমিনে দিয়ে দেয় তৃণমূলের অনেক দামাল ছেলেরা ওখানে ধরা পড়ে যাবে, তৃণমূলের বড় নেতার ভাই ভাইপো আত্মীয় স্বজনের সাথে জড়িয়ে পড়বে। সেই জন্য তৃণমূলের নেতাকে বাঁচানোর জন্য বিজেপি সিবিআইকে সেই কাজ করতে দেয়নি। তাই আমাদের ভুলে গেলে চলবে না, এই তিলোত্তমাকে খুন করেছে, নিজের জন্য কে খুন হতে হয়নি, আপনার আমার জন্য খুন হতে হয়েছে। তিলোত্তমার আওয়াজ তুলেছিল ওটি রুমের মধ্যে যে মৎসব চলে ওটা বন্ধ করতে হবে। তিলোত্তমার আওয়াজ তুলেছিল মর্গে যে মহিলাদের সাথে নোংরামি করছো ওটা বন্ধ করতে হবে। তিলোত্তমা আপনার আমার জন্য আওয়াজ তুলেছিল ডুপ্লিকেট ঔষধ দেওয়া যাবে না, সেই জন্য তিলোত্তমাকে খুন হতে হয়েছে। যেভাবে আমাদেরকে 40 দিন 42 দিন জেল খাটতে হয়েছিল কিসের জন্য? এই রাজারহাট নিউ টাউনের মানুষের অধিকারের কথা বলার জন্য, ভাঙড়ের মানুষের কথা বলার জন্য, আমডাঙ্গার মানুষের কথা বলার জন্য, আদিবাসীদের হয়ে বলার জন্য, দলিতদের হয়ে বলার জন্য, মুসলিমদের হয়ে বলার জন্য, শিক্ষকদের হয়ে বলার জন্য, সরকারি কর্মচারীদের হয়ে বলার জন্য, স্কুল বাঁচানোর জন্য, ওয়াকফ প্রপার্টি বাঁচানোর জন্য যখন আমরা আওয়াজ তুলেছিলাম আমাদেরকে ধরে জ্বলে পুড়ে দিয়েছিল। আর আমাদের তিলোত্তমা আপনার আমার জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, স্বাস্থ্য পরিষেবার জন্য যখন আওয়াজ তুললো তাকে খুন করলো। তাই বন্ধুগণ আমাদের ভুলে গেলে হবে না। যদি আমরা তিলোত্তমাকে ভুলে যাই তাহলে আগামী দিন কিন্তু আমাদের জন্য আর কেউ কথা বলবে না। মায়েরা পিছনে আপনারা দাঁড়িয়ে যান, পিছনে চেয়ার আছে, আপনারা পিছনে গিয়ে দাঁড়ান না, ওখানে বসছে অসুবিধা হচ্ছে, আপনারা একটু বেরিয়ে গিয়ে দাঁড়ান, পিছনে চেয়ার আছে তো। ভলেন্টিয়ার কারা কি আছে আমি তো, সিস্টেম ঠিক আছে, ভলেন্টিয়ার এখন ভাইজানকে দেখতে ব্যস্ত, সিস্টেম ঠিক আছে, সিস্টেমে দোষ দেবেন না, সিস্টেম ঠিক আছে। ভলেন্টিয়ার এখন কি হয় জানেন, আমি আপনাকে বলি, আপনাকে আমি বলছি এটা, আমরা আমি ভলিবল প্লেয়ার ছিলাম, আপনি জানেন, অনেকে জানেন, আমরা যখন টুর্নামেন্ট খেলতে যেতাম অনেক সময় বিএসএফের সাথে খেলা পড়তো, অনেক সময় সিআইএসএফের সাথে খেলা পড়তো, অনেক সময় ইন্ডিয়ান আর্মির অনেক প্লেয়ার আসতো খেলা পড়তো। রেফারি সব সময় টেনে খেলাতো কাকে জানেন? বিএসএফ সিআইএসএফ। আর তখন আমরা বলতাম সিভিলিয়ানদের মুখ কি পছন্দ হচ্ছে না, একটা ঝামেলা হতো, কারণ ওই তখন রেফারির কাছে বিএসএফ নতুন, নওশাদ সিদ্দিকী তো সবসময় খেলছে, ওকে জন্য টেনে খেলিয়ে দিত। আর একটা জিনিস কি হচ্ছে, অনেক সময় রেফারিরা যারা রেফারিং করতো ভুল জাজমেন্ট দিত, তখন বলতাম বাবু আপনি খেলা দেখলে হবে, আমরা কি বলতাম, রেফারিদা আপনি খেলা দেখলে হবে না, আপনাকে খেলা, মানে পাবলিক যেভাবে খেলা দেখে রেফারিও সেই রকম খেলা দেখতে শুরু করে দিয়েছে। তাহলে কি রেফারিং হবে বলো তো? ভুল রেফারিং হয়ে যায়। তো আমার যারা ভালোবাসার মানুষ, যারা আপনার আছে স্বেচ্ছাসেবক, ওরাও এখন বক্তব্য শুনতে শুরু করে দিয়েছে, ফলেই সমস্যাটা হচ্ছে। তাদের বলবো বক্তব্য শুনলে আপনার হবে না, আপনার যার যেটা দায়িত্ব আছে সেটা আপনারা পালন করুন। বক্তব্য যদি কানে শুনলেও কিন্তু বাকিটা আপনাদেরকে করে নিতে হবে। যাক বন্ধুগণ, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের জন্য যাকে খুন করেছে সে যতদিন তার পরিবার না বিচার পাচ্ছে আমরা তাদেরকে ভুলে যাব না। 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও আমরা কি দেখছি, তিলোত্তমার ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি। ফুরফুরা শরীফের জমিন থেকেও আমরা প্রতিবাদ করেছি। তিলোত্তমা কোন ধর্মের মানুষ সেই হিসাবে নয়। আইএসএফের পক্ষ থেকে এই রাজ্যে সব থেকে বেশি যদি কোনো রাজনৈতিক দল তিলোত্তমাকে নিয়ে রাস্তায় থাকে তার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সে কোনো কিন্তু ধর্ম দেখে প্রতিবাদ করেনি। কিন্তু আজকে আমার একটা প্রশ্ন তুলছি, এখান থেকে প্রশ্ন আমি তুলতে চাই শুভেন্দু অধিকারীর কাছে, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কিন্তু আপনি যে স্লোগান তুলছেন তার মধ্যে আসছে, কেন এখনো তিলোত্তমার পরিবার বিচার পেল না? এর জবাবটা কিন্তু আপনাকেই দিতে হবে, কারণ আপনাদের হাতে সেন্ট্রাল ফোর্স আছে, আপনাদের হাতে সিবিআই আছে। সেই সিবিআই এর তদন্ত করছিল, তদন্ত করার পরেও যদি আপনি বিচার না দিতে পারেন তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান আপনি কেন তুলছেন? শুধুমাত্র ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন? আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই এই স্লোগান আমরা তুলছি না। আমরা কি বলছি, রুজি রুটি নিয়ে প্রশ্ন হবে, আমাদের লড়াই কি আছে? শিক্ষার লড়াই হবে, আমাদের লড়াই স্বাস্থ্যের লড়াই, আমাদের লড়াই এই তিলোত্তমা যাতে বিচার পায় তার লড়াই হবে।
তাই সুতরাং এই শুভেন্দু অধিকারীর দেখানো পথে আমরা কেউ একদম চলব না। যদি যাই আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। তাই বন্ধুগণ, আমরা বারবার আমাদের জন্য যারা আত্মত্যাগ করেছে, আমাদের জন্য যাদেরকে খুন হতে হয়েছে, সেই তিলোত্তমাকে আমরা স্মরণ করে রক্তদান শিবির করি। আমরা রক্তদান শিবির করি কাদের নামে? সেই নদিয়ার ফুটফুটে 9 বছরের বাচ্চাটি, আমাদের প্রত্যেকের বাড়িতে এই বাচ্চা আছে, শিশু আছে। আমরা যেভাবে আগলে রাখি সেই বাচ্চাটিকেও তার মা আগলে রেখেছিল, কিন্তু অপরাধীরাই তারা বিরোধী রাজনীতি করে। ওইটুকু বাচ্চা মেয়েকে বিরোধীকে শাসকে আছে, সে তার বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি। এই ক্লাস 4-এ পড়ে, 5-এও এখনও গণ্ডি পার হতে পারেনি, হাই স্কুলে যেতে পারেনি, জাস্ট প্রাইমারি স্কুলে পড়ছিল। সেই বাচ্চাটিকেও কিন্তু এই বড় বড়ের দলেরা ও রক্ত দিয়েছে, ওর একটু মাথাটা ঘুরে গেছে। 100 জন রক্ত দিলে 2-4 জনের মাথা ঘুরবে। আচ্ছা, আপনারা ওনাকে নিয়ে যে পাখার তলায় বসান, রক্ত দিলে মাথা ঘোরে। এই 2-4টে কেস এই ধরনের হয়। সাইফুদ্দিন, দেখো তো ওটা। তা বন্ধুগণ, ওই ফুটফুটে বাচ্চাটি, তাকেও বোম মেরে মারা হলো, খুন করা হলো। আমি বারবার আপনাদের বলছি, কেন শিক্ষার আন্দোলনের কথা আমরা বলি, কেন আমরা শিক্ষার কথা বলি? আজকে বলুন, যারা বোম মেরেছে তাদের অবস্থা কোথায়? কয়জন পালিয়ে বেড়াচ্ছে আর কজন জেলের মধ্যে আছে? তাহলে ক্ষতি হলো কার? আর কারা সাফার করলো? কাদের জন্য লড়াই করলো? আজকে দেখুন, সবটাই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই ওই তামান্না স্মরণও আমাদের আজকে রক্তদান শিবির। এই জন্যই দ্বিতীয় তামান্না না হয়, কোনো বাচ্চা ছেলেকে খুন না হয়, কোনো বাচ্চা মেয়েও না খুন হয়, বা বড়রাও ওরা রাজনৈতিক হিংসার শিকার হয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটাও আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। সর্বশেষে বলি, এখানে যে 3 জনের নাম লেখা আছে, তার মধ্যে একজন হচ্ছে আনিস খান। আপনারা আনিসকে নতুন করে আর চিনাতে লাগবে না। আনিসের অপরাধটা কী ছিল? ওই একই অপরাধ ছিল। আনিস অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, অন্যায়কে প্রশ্রয় দিত না, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত। তাই শাসক চক্রান্ত করে পুলিশকে পাঠিয়ে রাতের অন্ধকারে তাকে খুন করলো। এখনো পর্যন্ত বিচার পেল না। অনেকে বলেছিল, অনেকে গল্প শুনিয়েছিল, অনেকে বলেছিলেন যে শুধু তাই নয়, মমতা ব্যানার্জি বলেছিল যে 14 দিন না কত বলেছিল গো, আমার ফেভারিট ছেলে একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল, এর মধ্যে বিচার হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা মমতা ব্যানার্জির প্রশাসনের মধ্যে আছি। আমরা যে রাজ্যে আছি, এই রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে না তৃণমূল সরকার চালাচ্ছে, আপনি ধরতেই পারবেন না। কারণ একটা সংখ্যালঘু পরিবারের মেধাযুক্ত ছেলে আনিস খানকে খুন করে দিল, এখনও বিচার পেল না আনিসের পরিবার, তথা আমরা বিচার পেলাম না। তাই বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। কেউ হিন্দু হিন্দু মুসলমানের স্লোগান দেবে, কেউ মুসলমান ভাই ভাইয়ের স্লোগান দেবে। ওই স্লোগানে আকৃষ্ট হওয়ার প্রয়োজন নাই। আমাকে প্রশ্ন তুলতে হবে, আমার পাশের বাড়ির রাম কাকা, আমার পাশের বাড়ির রহিম চাচা কিভাবে ভালো থাকবে, তার কি পলিসি আছে, নিয়ে আসো। এই প্রশ্নটা তুলতে হবে, এই আওয়াজ তুলতে হবে। ফতেমা মা, সীতা মা যাতে ভালো থাকে তার আওয়াজ তুলতে হবে। মোহাম্মদপুরের লোকজনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তার আওয়াজ তুলতে হবে। চাঁদপুরের মানুষ যাতে ভালো থাকে তার আওয়াজ তুলতে হবে। রাজারহাট নিউ টাউনের মানুষ যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে তার আওয়াজ তুলতে হবে। ওই শুভেন্দু অধিকারীদের চক্করে পড়ে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলবেন, কেউ মুসলিম মুসলিম ভাই ভাই স্লোগান তুললে রাজনৈতিক কারবারিদের লাভ হবে, আপনার আমার কিচ্ছু হবে না। যারা রক্ত দিতে এখনও বাকি আছেন, রক্ত নেওয়ার কাজ চলছে। আমি শুধু আপনাদের রক্তদান নিয়ে গুটি কয়েক কথা বলবো। রক্তদান মানে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা, সৌহার্দ্যের বার্তা, সব গল্প আমরা শুনে নিয়েছি। আমি একটু রিমাইন্ড করতে চাই আপনাদেরকে, অবশ্যই এগুলো থাকবে। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারে, ঠিক কথা। রক্তদান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে 2টো রোগ কী জানেন? একটা হচ্ছে ক্যান্সার আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে প্রচুর মানুষ এখন মারা যাচ্ছে, আর যারা মারা যাচ্ছে না তাদের 80% বিকলাঙ্গ, মানে শারীরিকভাবে আর তারা সক্ষম থাকছে না। তাহলে এই স্ট্রোক থেকে বাঁচার উপায় কী?
মেডিকেল সায়েন্স অনেক রাস্তা বলেছে, একটা গুরুত্বপূর্ণ আপনাদের বলে দিই, আপনার হাতেই আছে, সেটা নিয়মিত যদি আপনি রক্তদান করেন তাহলে আপনি স্ট্রোক থেকে বাঁচতে পারবেন। কোনো পুরুষ যদি নিয়মিত 90 দিন আর কোনো মহিলা যদি নিয়মিত 120 দিন করে 120 দিন পর পর রক্ত দেয় তাহলে ক্যান্সারের সম্ভাবনা কমে যায়, ঝুঁকি কমে যায়, আর স্ট্রোকেরও ঝুঁকি কমে যায়। তাই বন্ধুগণ, রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচবে, রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। আমি অনুরোধ করব, এখানে যারা আজকে রক্ত দিয়েছেন বা দিতে চাইছেন, কি দেবেন কি দেবেন না, আমি অনুরোধ করব আসুন রক্তদান শিবিরে রক্ত দিন। তবে আপনি যে রক্ত দিচ্ছেন, মেডিকেল সায়েন্স বলছে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে রক্তটি চলে আসবে। বরঞ্চ লাভ কী হবে, পিউরিফাই হবে। রক্ত যত চলাচল করবে তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার শরীরে যত রক্ত, নতুন রক্ত যত হবে, জন্ম হবে, তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করব, রক্তদান করুন। রক্ত যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, আমরা কিন্তু রক্তের ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় দেখিনি। তাই আপনাদেরও বলবো, আজকে এখানে যারা আইএসএফের নেতৃত্বরা আছেন, যদি 90 দিন পরে বা 120 দিন পরে যদি রক্তদান শিবির না করে, এই মাটি হয়তো তৃণমূল করেছে, আমি আপনাদের বলছি আপনি কোন ব্যানারে করেছে দেখার দরকার নাই। আপনাকে স্বাস্থ্য আপনার ভালো রাখতে হবে, সমাজকে বার্তা দিতে হবে। আপনারা নির্দ্বিধায় এসে ওই তৃণমূলের ব্যানারে যে রক্তদান শিবির যখন আপনারা দেবেন, আইএসএফ আপনাদের আটকাবে না। কারণ আপনি যখন রক্ত প্রয়োজন হয়, যে কি বলেন, আমি আইএসএফের লোক গো, আমাকে আইএসএফের রক্তটা দাও, তখন কি বলি, গ্রুপ বলি, আমার এই গ্রুপের রক্তের প্রয়োজন আছে। তাই আপনি যখন ওই গ্রুপের রক্তের প্রয়োজন আছে, তো ওই গ্রুপের রক্ত আপনাকে দিয়ে পূরণ করতে হবে। তো সারা পশ্চিমবাংলায় একদিনে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এই সব্যসাচী বাবুরা শুধু ক্ষমতার জন্য এডাল ওডাল এডাল ওডাল এডাল ওডাল এডাল ওডাল কে কখন আছে বোঝা মুশকিল। কারণ বর্তমান সব্যসাচী বাবুর বর্তমান রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল, কাল আগামীতে কী হবে বোঝা মুশকিল। তো 1800 থেকে 2000 ইউনিট রক্তের ব্যবস্থা করেন তো ওনারা, খোঁজ নিয়ে দেখুন। সব্যসাচী বাবুদেরকে প্রশ্ন করবেন যে আপনারা তো বড় বড় কথা বলেন, প্রত্যেক দিন পশ্চিমবাংলায় 18 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, আপনার সরকার কত ইউনিট রক্তের ব্যবস্থা করে? সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ওই সময় আমাদের মতো বিরোধী দ্বারা আছে, অনেক সমাজসেবী সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, তারা এই ধরনের প্রোগ্রাম করে রক্তের যোগান দেয়। তাই আপনাদের বলবো যে আপনারা রক্তের ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় দেখবেন না। প্রত্যেক দিন যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন আছে, আপনাকে আমাকেই ওই ঘাটতি পূরণ করতে হবে। পুকুরে যেমন মাছ চাষ হয়, ওই রকম রক্তের চাষ হয় না। জমিতে যেমন ফসল চাষ হয়, সবজি চাষ হয়, ওই ধরনের রক্তের চাষ হয় না। বা কলকারখানায় যে ধরনের হয়, কলকারখানায় রক্ত হয় না। মানুষের শরীর, মানব শরীর থেকে মানব শরীরে এই রক্তের আপনার ট্রান্সফার হয়। তাই সুতরাং অনুরোধ করছি, আপনারা রক্তপাত করে অযথা রক্ত নষ্ট করবেন না। রক্তদান করেই আপনাদের রক্তকে সঠিক জায়গায় কাজে লাগান। নিয়মিত রক্তদান করুন। সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তার সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে উঠবেন। তাই অনুরোধ করব যে রাজনৈতিক কচলাকচলিতে সব জায়গায় জড়িয়ে পড়বেন না। সামনে যে 90 দিন বা 120 দিন পরে যে ব্লাড ব্যাংক পাবেন বা ডোনেশন যেখানে হবে, সেখানে গিয়ে আপনার মূল্যবান রক্ত আপনি দিন। সমাজকে এই বার্তা দিন যে প্রয়োজনে আমার প্রয়োজনের জন্য যখন আমি কোনো বাধা বিপত্তি, কোনো রং, ধর্ম, বর্ণ, জাত দেখিনি, তো অন্যের প্রয়োজনেও আমি এগিয়ে এসেছি। কোনো ধর্মীয় রং, রাজনৈতিক রং, বাধা বিপত্তি আমরা দেখব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি।